আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা তোমাদের পরিবার পরিজনদের নিয়ে ভালো আছো, সুস্থ আছো আর বাসায় ঠিকঠাক মতো পড়াশোনা করতেছো। তো এখন আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিব। তো দেখো, আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ আমাদের বোর্ড থেকে যে অ্যাসাইনমেন্টের জন্য যে পেপারস দেওয়া হয়েছে তার উপর ডিপেন্ড করে আমাদের যে টপিকসগুলো বোর্ড নির্ধারণ করে দিয়েছে তার উপর আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা বিজ্ঞানের নির্ধারিত কাজ 2 এটা কমপ্লিট করব। গত ক্লাসে কিছুটা কমপ্লিট করেছিলাম, বাকি যেটুকু আছে সেটুকু আজকে আমরা কমপ্লিট করব। এখানে দেখো যে টপিকসগুলো ছিল: পদার্থের গঠন, পরমাণুর কণা, পরমাণু, অণু, মতবাদ ছিল, ক্ষুদ্রতম কণার মতবাদ ছিল, অণু ও সংকেত ছিল, সার্বজনীন দ্রাবক হিসেবে পানি ব্যবহার করা হয় সেটা ছিল। তো এখন আমি সর্বপ্রথম পদার্থের গঠন সম্পর্কে আলোচনা করেছি গত ক্লাসে, তারপরেও একটু বলবো যে পদার্থের গঠন কি। পদার্থ হচ্ছে ক্ষুদ্রতম কণা, তাই তো, যাকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। হতে পারে সেটা মৌলিক পদার্থ, হতে পারে সেটা যৌগিক পদার্থ। মৌলিক পদার্থকে ভাঙলে শুধু মৌলিক কণা পাওয়া যাবে, আর যৌগিক পদার্থকে ভাঙলে যৌগিক কণা পাওয়া যাবে। বা একটা পদার্থকে ভাঙলে 2 ধরনের কণা পাওয়া যাবে, একটা মৌলিক, একটা যৌগিক। আর মৌলিকে ভাঙলে শুধু মৌলিক পরমাণু পাওয়া যাবে, আর যৌগিকে ভাঙলে শুধু মৌলিক যৌগিক দুইটাই পাওয়া যাবে। অর্থাৎ 2টা বা 2-এর অধিক মৌলিক পদার্থ একসাথে সংমিশ্রণ হয়ে যৌগিক পদার্থ তৈরি করে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো তোমাদের একটা প্রশ্ন দেওয়া আছে: লিথিয়াম, পানি, খাবার লবণ, চক, কার্বন, চুন, নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন, আয়োডিন, লোহা, ক্লোরিন ইত্যাদি কিছু পদার্থ। প্রথম কোশ্চেন হচ্ছে মৌলিক পদার্থ কাকে বলে। তো মৌলিক পদার্থ একদম ইজি জিনিস। যে মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে আমাদের কি হবে, যেসব পদার্থকে একটিমাত্র উপাদান দিয়ে তৈরি এবং সে যাকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। যেমন মৌলিক পদার্থ ফার্স্ট আমরা যেটা দেখি, মৌলিক পদার্থ। অর্থাৎ মনে করো একটা পদার্থ, এটাকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। ঠিক আছে? ওই পদার্থটাই পাওয়া যাবে, সেটা হচ্ছে মৌলিক। আর এটা আমরা গত ক্লাসে সুন্দর করে আলোচনা করছি। আর যৌগিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে 2-এর অধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, সেটা হচ্ছে যৌগিক। প্রথম কোশ্চেনটা আমাদের মোটামুটি ক্লিয়ার। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে অণু পরমাণুর মধ্যে পার্থক্য কি। অণু পরমাণুর মধ্যে পার্থক্যটা আমি তোমাদের লিখে দিব ছোট করে। আর তোমাদের যেটা, এটা একটু মুছে দিব। ডাস্টারটা কোথায় গেল? কোশ্চেনটা ছিল কি, অণু পরমাণুর মধ্যে পার্থক্য। অণু আর পরমাণু, এটা পার্থক্য। যে পরমাণু যে কণা, এটা আমরা অলরেডি ডিটেইলস আলোচনা করেছি। অণু পরমাণুর মধ্যে পার্থক্য কি? অণু হচ্ছে তোমার মৌলিক পদার্থের বৈশিষ্ট্য বহনকারী ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের বৈশিষ্ট্য বহন করবে অণু। আর পরমাণু কি? মৌলিক বা যৌগিক পদার্থের বৈশিষ্ট্য বহন করবে। এটা হচ্ছে যৌগিক। অণু হচ্ছে যৌগিক পদার্থের বৈশিষ্ট্য বহন করবে। ফার্স্ট হচ্ছে যৌগিক পদার্থের বৈশিষ্ট্য বহন করবে। কারণ অণুকে ভাঙলে 2 ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, পরমাণু পাওয়া যাচ্ছে। তাই না? আমাদের টপিকসটা কি ছিল? পদার্থ। পদার্থকে ভাঙলে 2 ধরনের পদার্থ পাওয়া যাচ্ছে, একটা মৌলিক, এটা হচ্ছে যৌগিক। তাই না? 2টা পদার্থ পাওয়া যায়। এখন মৌলিককে ভাঙলে অণু, মৌলিক অণু। আর যৌগিককে যদি ভাঙি তাহলে মৌলিক 2 বা ততোধিক মৌলিক অণু, 2 বা ততোধিক মৌলিক অণু পাওয়া যায়। আর যখন আমরা অণুকে ভাঙছি তখন আমরা পরমাণু পাচ্ছি। যদি আমরা মৌলিক পদার্থের অণুকে ভাঙি তাহলে মৌলিক পদার্থের পরমাণু পাবো। পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন পাচ্ছি আমরা, তাই না? নিউট্রন বন্ড তোমার নিরপেক্ষের জন্য 0। আচ্ছা, এটা আমরা মূলত কন্ডিশন জানি, এটা কিন্তু পার্থক্যের মধ্যে না, উদাহরণ জন্য। আচ্ছা, এবার আমরা পরমাণুটা কোথা থেকে পাচ্ছি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী। তাহলে হচ্ছে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী। বাকিটুকু আমি লিখলাম না, রক্ষাকারী যে
পরমাণু সেটা হচ্ছে পরমাণু, ঠিক আছে। মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী যে ক্ষুদ্রতম কণা, এটা হচ্ছে যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা, ক্ষুদ্রতম কণা। আর হচ্ছে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অণু আর পরমাণু, ঠিক আছে। 2 নম্বর বৈশিষ্ট্য, অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না। এটা হচ্ছে খুব মেইন একটা টপিকস, যেটা হচ্ছে অণু সরাসরি কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না। রাসায়নিক বিক্রিয়া কি, যেমন হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে কি হচ্ছে, পানি তৈরি হচ্ছে, তাই না। হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে পানি, এটা হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন, তাই না। এটা হচ্ছে অক্সিজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করছে, পানি তৈরি করছে। হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করছে। এখন হাইড্রোজেন কিন্তু পরমাণু হিসেবে আসছে আর অক্সিজেনও পরমাণু হিসেবে আসছে, অর্থাৎ ক্ষুদ্রতম কণা অণু কখনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে না, আর পরমাণু অবশ্যই রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। এটাই হচ্ছে পার্থক্য। তাহলে আমরা লিখবো কি, অণু রাসায়নিক বিক্রিয়া, সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না। অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। আর পরমাণুতে পারে, কি পারে, সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। আচ্ছা, এই ক্ষমতাটা পরমাণুর আছে, যেহেতু পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন 3টা ডিফারেন্ট কণা তৈরি হবে। আচ্ছা, আরেকটা কি, অণু স্বাধীনভাবে থাকতে পারে, কিন্তু পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না, কারণ পরমাণু একটার সাথে আরেকটা রিলেটেড থাকে। তাহলে কি হবে, এটা স্বাধীনভাবে থাকতে পারে, স্বাধীনভাবে থাকতে পারে, আর এটা পারে না, কি স্বাধীনভাবে থাকতে পারে না সেটা। আচ্ছা, আর একটা পার্থক্য বলা যায়, সেটা হচ্ছে একটা উদাহরণ দিয়ে যাবো, যেমন হাইড্রোজেন সংকেত একটি অণু নির্দেশ করে এবং হাইড্রোজেন প্রতি একটি পরমাণু নির্দেশ করে। হাইড্রোজেন দিয়ে তুমি বোঝাতে পারো, যেমন বা অক্সিজেন দিয়ে বোঝাতে পারো, বা ক্লোরিন দিয়ে বোঝাতে পারো। যেমন হাইড্রোজেন H2 দ্বারা কি বোঝায়, অণু বোঝায়, আর হাইড্রোজেন H দ্বারা, অনলি H দ্বারা পরমাণু বোঝায়, পরমাণু বোঝায়, ঠিক আছে। এটাই মূলত অণু আর পরমাণুর পার্থক্য বলা যায়। আচ্ছা, এরপরে মতবাদ আমি গত ক্লাসে খুব সুন্দর করে পড়িয়েছি তোমাদের, যে ডেমোক্রিটাস কিছু কথা বলেছিল, অ্যারিস্টটল কিছু কথা বলেছিল, তারপরে হচ্ছে তোমার জন ডাল্টন কিছু মতবাদের কথা বলেছে, সেটার উপর ডিপেন্ড করে আমি সুন্দর একটা ক্লাস নিয়েছি তোমাদের মতবাদ সম্পর্কে আমি আর ডিটেলস কিছু আলোচনা করছি না। এরপর হচ্ছে অণু আর সংকেত, তারপরে সার্বজনীন দ্রাবক, এটা নিয়ে আমরা আলোচনা করবো। এটা একটু মুছে দিয়ে একটা স্ক্রিনশট দাও যদি কোনো প্রয়োজন হয়। মোটামুটি এই ক্লাসে আমরা এই টপিকসগুলো শেষ করব, তারপরে নেক্সট আমাদের যে অ্যাসাইনমেন্টটা আসবে সেটার উপর ডিপেন্ড করে যে কোশ্চেনগুলো আমাদের দরকার হয় সেগুলো আমরা করব। আচ্ছা, এরপর আসতেছে অণু আর সংকেত, তাই না। অণু আর সংকেতের মধ্যে পার্থক্য, এটা পার্থক্য বলা যায় না, এটা বলা যায় অণুর ডিটেলস তুমি একটু আগেই জানলে, এবার সংকেতের ডিটেলসগুলো আমরা জানবো। সংকেত কি, সংকেত কিভাবে লেখা যায়, সংকেতের বিভিন্ন রকম মতবাদ আছে, অর্থাৎ সংকেত কিভাবে, প্রতীক আর সংকেতের মধ্যে পার্থক্য কি, সংকেত কি সেটা, অণুটা তো দেখলাম আমরা, এবার সংকেতটা দেখবো। অণুটাতে কি ছিল, এটা হচ্ছে এরা স্বাধীনভাবে চলাচল করতে পারে, তারপরে হচ্ছে অণুতে হচ্ছে এটা সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না, তারপরে অণুতে কি, অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়, যেমন H2, তারপরে অক্সিজেন O2, এগুলো হচ্ছে অণুর সংকেত, এগুলো। আচ্ছা, সংকেত কি, সংকেত হচ্ছে সংকেত দ্বারা সংশ্লিষ্ট পদার্থের একটা অণুকে বোঝায়। সংকেত কি, সংশ্লিষ্ট পদার্থের একটা অণুকে বোঝায়। তার মানে ধরো হাইড্রোজেন
হাইড্রোজেন, তাই না? এখন এই হাইড্রোজেনকে আমরা কিভাবে সংকেত মানে এটাকে আমরা কিভাবে সংকেত হিসেবে প্রমাণ করব, তাই না? এই হাইড্রোজেন H2 এটা হচ্ছে পরমাণু, সরি অণু। এই হাইড্রোজেন H দ্বারা এই সংকেতকে বোঝান, ঠিক আছে? এটাই হচ্ছে এর মূল ডিটেইলস কথা। আচ্ছা, সংকেত অণু তো আমরা বুঝলাম H2 অণু। এখন এই অণুটা দ্বারা সংকেত কি বোঝানো হচ্ছে? সংকেত হচ্ছে এই যে আণবিক ভরটা, এটাকে আণবিক ভর বলা হচ্ছে, ঠিক আছে? এই যে ডান সাইডে নিচে থাকবে আর হচ্ছে উপরের দিকে একটা থাকে, বাম পাশে থাকে, তা যাই হোক ওগুলো আমাদের জানা দরকার নেই, যেটা জানা দরকার সেটা আমরা জানি। ডান সাইডে যে নিচে যে অংশটা থাকে সেটা হচ্ছে পরমাণুর ভর, আণবিক ভর। তাহলে সংকেত হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থে অণুর আণবিক ভর নির্দেশ করে। সংকেত কি করবে? সংকেত হচ্ছে অণু বা পরমাণুর হচ্ছে তোমার মৌলিক বা যৌগিক পদার্থের, সরি ভুল হয়ে গেছে। সংকেত হচ্ছে তোমার মৌলিক বা যৌগিক পদার্থের, মৌলিক বা যৌগিক পদার্থের অর্থাৎ যৌগের, ঠিক আছে? মৌলিক বা যৌগিক পদার্থের অণুর যে আণবিক ভর, অণুর যে আণবিক ভর সেটাই নির্দেশ করে। ক্লিয়ার? তাহলে সংকেত কি? সংকেত হচ্ছে অণুকেই নির্দেশ করতেছে, কিন্তু অণু কি নির্দেশ করতেছে? মৌলিক বা যৌগিক পদার্থের অণুর যে আণবিক ভরটা, অর্থাৎ ডান সাইডে যে ভরটা, যদি তুমি কমপ্লিট হাইড্রোজেন লেখো তাহলে কিন্তু তোমার সংকেত হিসেবে প্রমাণ করছে না, এটা প্রতীক হিসেবে দেখাচ্ছে। এটার নাম কি? প্রতীক। যখন তুমি H2 দিচ্ছ তখন এর আণবিক ভর নির্দেশ করছে, তখন এটা হচ্ছে সংকেত, ঠিক আছে? তাহলে মোটামুটি অণু সংকেত আর অণুর মধ্যে কি ডিফারেন্স এবং অণু কাকে বলে, সংকেত কাকে বলে, মোটামুটি আমরা জানলাম। এবার আমরা জানবো সার্বজনীন দ্রাবক। সার্বজনীন দ্রাবকটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আর যদিও তোমাদের অ্যাসাইনমেন্টে আসে, সো এটা তো করতেই হবে। সার্বজনীন দ্রাবক দেওয়ার আগে আমরা কিছু সংকেত দেখব। কিসের সংকেত? তোমাদের যে কোশ্চেনে যে সংকেতগুলো দেওয়া আছে সেই সংকেতগুলো একটু দেখব। যেমন লিথিয়াম, পানি, খাবার লবণ, চক, কার্বন, চুন, নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন, আয়োডিন, লোহা, ক্লোরাইড, কিছু পদার্থ সংকেত দেবো। লিথিয়াম ফার্স্ট হচ্ছে লিথিয়াম, তারপর বলছে পানি, খাবার লবণ, তারপর হচ্ছে চক, তারপর হচ্ছে কার্বন, তারপর চুন, নাইট্রোজেন, তারপর পটাশিয়াম, তারপর অক্সিজেন, তারপর বলছে আয়োডিন, তারপর হচ্ছে লোহা, ক্লোরিন, ঠিক আছে? এইগুলো তো এইগুলোর সংকেত আমরা দেখবো এবং মুখস্থও কিন্তু করে ফেলবো। আচ্ছা দেখো সংকেতগুলো এখন তাহলে আমরা লিখি। লিথিয়াম ফার্স্ট হচ্ছে লিথিয়াম Li, তাই তো? দেখো তোমাদের, সরি পেপারটা নড়ে গেল, দেখো তোমাদের বইয়ের 61টি পেজ, ঠিক আছে? এখানে সংকেতগুলো দেওয়া আছে। তোমাদের বইয়ের 61টি পেজ, দুইটা বক্স আছে, দেখো 60 পেজে একটা বক্স আছে আর 61 পেজে একটা বক্স আছে, নিচে একটা বক্স আছে পদার্থের সংকেত, পদার্থের মৌলিক কণাগুলোর নাম, প্রতীক এবং সংকেত আলাদা আলাদাভাবে দেওয়া আছে। তো এখানে দেখো লিথিয়াম Li, ঠিক আছে? লিথিয়াম হচ্ছে 3 নম্বর, লিথিয়াম Li, ঠিক আছে? Li2 লিথিয়ামের সংকেত। এবার পানি হচ্ছে H2O, হচ্ছে পানি। তারপর হচ্ছে খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে খাবার লবণ। চক CaCO3 মেবি, তাই না? হ্যাঁ CO3। ক্যালসিয়াম কার্বনেট, কার্বন অনলি কার্বন C2। চুন
চুন হচ্ছে যেটা আমরা আমাদের পরিবারের দাদি নানিরা ইউজ করে চুন, আবার চুন হচ্ছে ল্যাবরেটরিতে ইউজ করা হয়। চুন আমরা সবাই জানি, চুন তোমার হচ্ছে করা হয় ফ্যামিলিতে, যে আমাদের বাড়ি ঘর নির্মাণ করা হয় সেখানে দেওয়ালে রং করা হয়, চুন অনেক কাজে লাগে। তো এই চুনের সংকেত হচ্ছে CaCO3, CaCO3। চুন আর চকব্রাইসের নাইট্রোজেন N2, সরি এটা কেমন হয়ে যাচ্ছে, N2। এবার হচ্ছে পটাশিয়াম K2, অক্সিজেন O2, আয়োডিন I2, লোহা Fe2 আর Fe3 দুইটা। ফেরাস আর ফেরিক, যখন ফেরিক হবে তখন হচ্ছে 3 Fe3, আর যখন ফেরাস তখন হচ্ছে Fe2। আচ্ছা ক্লোরিন Cl2। আচ্ছা দেখো, এটা মোটামুটি তোমাদের এই যে তোমাদের পাঠ্য যে অ্যাসাইনমেন্টে যে সৃজনশীল কোশ্চেনটা দেওয়া হয়েছে সেই কোশ্চেনের সংকেতগুলো এটা, আর মনে একটু বাকি থাকে না। আর এক্সট্রা যে সংকেত আছে সেটা হচ্ছে এই যে আমরা খাবার লবণ করেছি সোডিয়াম ক্লোরাইড, খাবার সোডাও আছে যেটা কিনা আমরা বিভিন্ন রকম যেমন কেক বা পুডিং ইত্যাদি তৈরি করার জন্য, যে রুটি এগুলো তৈরি করার জন্য যে পাউডারটি ইউজ করি, খাবার সোডা, কাপড় কাছে সোডা না কিন্তু, সেই সোডাটার সংকেত হচ্ছে NaHCO3, অর্থাৎ এই খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এখানে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এটি হচ্ছে খাবার সোডা। এরপর হচ্ছে তোমার আরেকটা আছে এই যে ফেরাস আর ফেরিক, লোহা যখন তোমার নর্মালি কন্ডিশনে ফেলে রাখা হয় সেখানে আলো এবং যদি বেশি পানি পড়ে বা কোনো রকম যদি পানি লাগে তাহলে একটা মরিচিকা তৈরি হয়, তাই না, উপরে একটা জং টাইপের যে অংশটা তৈরি হয় সেটাকে আমরা মরিচিকা বলছি। সেই মরিচার সংকেত হচ্ছে Fe2O3 পানি, অর্থাৎ ফেরাস অক্সাইড প্লাস 3 অণু পানি। এটাই মূলত আমাদের আজকের ইয়া। এরপরে একটা জিনিস থাকতেছে যে চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয়, সার্বজনীন দ্রাবক পানি। তো এটা একটু আমরা মুছে দিই, আমি সার্বজনীন দ্রাবক করব। সার্বজনীন দ্রাবকটা অনেক ইজি, অর্থাৎ যে দ্রবণে সব ধরনের পদার্থ দ্রবীভূত হয় সেটাই হচ্ছে সার্বজনীন দ্রাবক। সার্বজনীন দ্রাবকটা কি, যে দ্রবণে সব ধরনের পদার্থ দ্রবীভূত হয়। তোমাদের বইয়ের 63 পেজ দেখো, সার্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার প্রদর্শন, এখানে পানি টেস্টিং ইত্যাদি নেওয়া হচ্ছে। এখানে তো যে দ্রবণে সার্বজনীন দ্রাবকটা সেটা সার্বজনীন দ্রাবক অর্থাৎ যেটাতে দ্রবীভূত হয় সেটা হচ্ছে দ্রাবক। তোমাদের বইয়ের একটা অধ্যায় আছে সার্বজনীন দ্রাবকটা হচ্ছে সেটা যে দ্রবণে সবকিছু দ্রবীভূত হবে সেটাই হচ্ছে সার্বজনীন দ্রাবক। তোমাদের বইয়ের যে 63 পেজটা আমি এইমাত্র বললাম সেখানে দেখো পানি হচ্ছে সার্বজনীন একটা সার্বজনীন দ্রাবক। এখন পানির মধ্যে সবকিছু দ্রবীভূত হচ্ছে, যেমন খাবার লবণ, খাবার সোডা, টেস্টিং সল্ট, বিট লবণ, ফিটকিরি ইত্যাদি অজৈব পদার্থ, ভিনেগার, ভিটামিন সি ট্যাবলেট, গ্লুকোজ ইত্যাদি তুমি যাই দাও না কেন সবকিছু দ্রবীভূত হচ্ছে, অর্থাৎ ওর সাথে মিক্সচার হয়ে যাচ্ছে, এজন্য এটাকে সার্বজনীন দ্রাবক বলা হচ্ছে। এই যে ছোট ছোট কথাগুলো আছে এগুলো মোটামুটি লিখলেই বা এগুলো মোটামুটি বুঝতে পারলে মোটামুটি আমরা বুঝতে পারছি সার্বজনীন দ্রাবক। আর বড় ক্লাসে যখন উঠবে তখন আরো ডিটেলস জানবে সার্বজনীন দ্রাবক সম্পর্কে। তোমাদের ক্লাসের জন্য জাস্ট এতটুকুই এনাফ। এরপর আমাদের যে কোশ্চেনটা আছে, চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয়? চিনিকে কেন যৌগিক পদার্থ বলা? চিনি সংকেত কি আমরা জানি? চিনি হচ্ছে C6H12
O6 অর্থাৎ গ্লুকোজ। গ্লুকোজ গ্লুকোজটাই হচ্ছে চিনি। গ্লুকোজের আরেকটা যখন আরো তুমি কার্বন সংখ্যা বাড়িয়ে দেবে সুক্রোজ হচ্ছে, ওটা যেটা উদ্ভিদের চিনি, ঠিক আছে। তাহলে চিনিটা হচ্ছে গ্লুকোজের সঙ্গে, তাই তো। তো চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হচ্ছে? কেন? এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে কয়েকটা পরমাণু, ভিন্ন ভিন্ন পরমাণু মিশ্রিত হয়েছে। যখন একই পরমাণুর সাথে সংযুক্ত হয়, অর্থাৎ একই কোয়ালিটির পরমাণুর সাথে সংযুক্ত হয়, তখন সেটা মৌলিক পদার্থ। কিন্তু এটা কি মৌলিক পদার্থ? দেখে বোঝা যাচ্ছে এখানে কার্বন আছে, অক্সিজেন আছে, আবার হাইড্রোজেন আছে, তিনটা মৌলিক পদার্থ আছে। কার্বন, অক্সিজেন, কার্বন আছে, সরি মাঝখানে হচ্ছে নাকি কার্বন, এটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, আর আছে কি অক্সিজেন। এটা একটা মৌলিক, কার্বনটা মৌলিক, হাইড্রোজেনটা মৌলিক, আবার অক্সিজেনটা মৌলিক। তিনটা মৌলিক পদার্থ একসাথে মিক্সচার হচ্ছে, অর্থাৎ তিনটা মৌলিক একসাথে যখন মিক্সচার হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? যৌগিক পদার্থ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, কার্বনটা যুক্ত হচ্ছে হাইড্রোজেনের সাথে, হাইড্রোজেন আর অক্সিজেন, তিনটা মৌলিক পদার্থ একসাথে যখন যুক্ত হচ্ছে তখন একটা যৌগিক পদার্থ তৈরি করতেছে, সেটাই হচ্ছে গ্লুকোজ। অর্থাৎ 6 কার্বন ডাইঅক্সাইড প্লাস 12 পানি যখন সংযুক্ত হচ্ছে তখন সেটা C6H12O6 গ্লুকোজ তৈরি করছে, আর 6 পানি তৈরি করছে, আর 6 অক্সিজেন তৈরি করতেছে। তো এত কিছু এই রিঅ্যাকশন তোমাদের দরকার নেই, জাস্ট এটুকু জানো যে চিনিকে ভাঙলে তিনটা মৌলিক পদার্থ পাওয়া যায়। সেই মৌলিক পদার্থগুলো হচ্ছে একটা কার্বন, একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন, সেটাই হচ্ছে গ্লুকোজ। এটাই মূলত তোমার যে চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয় তার ডিটেলস। আচ্ছা, সার্বজনীন দ্রাবকের একটা সংজ্ঞা আমি ছোট করে লিখে দিচ্ছি তোমাদের জন্য, এটা একটু মুছে দিই তোমাদের সুবিধার্থে। সার্বজনীন দ্রাবক। আচ্ছা, সার্বজনীন দ্রাবকের সংজ্ঞাটা হচ্ছে যে দ্রাবক জৈব ও অজৈব অনেক দ্রব্যকে দ্রবীভূত করে, যা অন্য কোনো দ্রাবক করতে পারে না। সার্বজনীন দ্রাবক, যেমন কথাটা কি বলা হয়েছে? যে দ্রাবক জৈব ও অজৈব অনেক দ্রব্যকে দ্রবীভূত করে, অনেক দ্রব্যকে দ্রবীভূত করতেছে, যা অন্য কোনো দ্রাবক করতে পারে না, সেই দ্রাবকটা কি? পানি। তাকে সার্বজনীন দ্রাবক বলছে। তাহলে পানি সব ধরনের অধিকাংশ দ্রব্যকে দ্রবীভূত করতে পারে, যার কারণে সার্বজনীন দ্রাবক বলা হয়েছে। মোটামুটি আজকে ক্লাসটা এই পর্যন্তই কমপ্লিট। আমাদের মোটামুটি অ্যাসাইনমেন্টও কমপ্লিট হয়ে গেছে, সো আমরা আর লেন্দি করবো না ক্লাসটা। দেখো, আমি এই বিষয়বস্তুগুলো আবার বলছি। ফার্স্ট কোশ্চেন ছিল মৌলিক পদার্থ কাকে বলে, যেটা আমরা খুব ইজিলি পড়েছি। অণু পরমাণু বা পার্থক্য, সেটা আমরা খুব ইজিলি পড়েছি। প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ আলাদা করতে হয়, সেটাও আমরা পড়েছি। আর মৌলিক পদার্থের মধ্যে উল্লেখিত পদার্থের মধ্যে এখানে যে পদার্থগুলো আছে সে সার্বজনীন দ্রাবক বলা হয় কোনটাকে? পানিকে, সেটা আমরা বলেছি। কার্বন বিশ্লেষণ করো, সেটা বলেছি।
চিনিকে ক্যালোরি কথা বলা হয় সেটা আমরা পড়েছি। মোটামুটি আমাদের অ্যাসাইনমেন্টের কাজ আজকে শেষ। এরপরে নেক্সট আমাদের যে অ্যাসাইনমেন্ট আসবে সেই অ্যাসাইনমেন্টের উপর ডিপেন্ড করে আমরা ক্লাস নিব, আর এক্সট্রা যে ক্লাসগুলো সেগুলো আমরা করতে থাকবো। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। আর আজকে যে ক্লাসটা করলাম খুব ইম্পর্টেন্ট ক্লাস, যেহেতু তোমাদের এই সপ্তাহে অ্যাসাইনমেন্ট এটাই চলতেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। তো আল্লাহ হাফেজ।